আজকে আমরা আমাদের ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে আমরা প্রিভিয়াস ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম এবং আমরা এইটুকু বলেছিলাম যে the multiplication process of DNA is called replication. Replication process, there are three type of replication process. One is that is called conservative, another is semi-conservative, and last one is dispersive. And the worldwide recognized method is semi-conservative process. Semi-conservative process সম্পর্কে আমরা বলেছি যে মাস্টার মলিকিউল যে থাকে ডিএনএ এর দুইটা পলিনিউক্লিওটাইড চেইন, এই পলিনিউক্লিওটাইড চেইনের মধ্যে আমরা দুইটা পলিনিউক্লিওটাইড চেইন, এটা হচ্ছে একটা মাস্টার, দুইটা মাস্টার হেলিক্স ডিএনএ। তো এখান থেকে যখন নাকি দুইটা ডিএনএ তৈরি হবে সেম, তখন নতুন যে নিউলি ক্রিয়েটেড যে দুইটা ডিএনএ তৈরি হবে, সেই ডিএনএ এর মধ্যে এই মাস্টার মলিকিউল অর্থাৎ মাদার হেলিক্সের 50% একটা করে হেলিক্স কি থাকবে, কনজার্ভ থাকবে। এই জন্য এটাকে আমরা বলছি সেমি কনজারভেটিভ থিওরাম। থিওরাম অফ সেমি কনজারভেটিভ এই সেমি কনজারভেটিভ থিওরি আমরা কিন্তু পড়িয়ে দিয়েছিলাম, সম্পূর্ণটাই পড়িয়ে দিয়েছিলাম। তো আমরা এই ডিএনএ রেপ্লিকেশন প্রসেসের মধ্যে আলটিমেটলি ডিএনএ তো আসলে এরকম না। ডিএনএ তো আমরা জানি যে স্পাইরাল টুইস্টেড, বা আমরা বলি যে ডাবল স্ট্র্যান্ড স্পাইরাল স্টেয়ার, ঘোরানো সিঁড়ির মতো ডিএনএ। তো যখন আমরা ঘোরানো সিঁড়ি আঁকি, আমরা এরকম ভাবে দেখাইছি যে এরকম ডিএনএ আছে, দেখা গেল একটা, এরকম ভাবে আমরা দেখাই যে এরকম যদি থাকে দুইটা হেলিক্স, এই দুইটা হেলিক্সের মধ্যে আমরা সাধারণত যদি মনে করি এটা একটা হেলিক্স, এটাকে যদি আমরা 5 ডিরেকশন থেকে এদিক থেকে আমরা এই পাশে যদি 3 ডিরেকশন দেই, তাহলে এটা অল্টারনেটটা হবে 3 ডিরেকশন আর এই পাশে হবে 5 ডিরেকশন। এখন এই জায়গায় আমি এই দুইটা হেলিক্সকে আলাদা করে ফেলেছি। আলাদা করে ফেলার কারণ কি, যে এই মাস্টার ডিএনএটা থেকে এখন দুইটা নতুন ডিএনএ, দুইটা সিস্টার ডিএনএ বা দুইটা নতুন হেলিক্স, নিউ হেলিক্স ক্রিয়েট হবে। এবং আমরা বলেছিলাম যে এই রেপ্লিকেশনের জন্য কতগুলো রেপ্লিকেশন এনজাইম লাগে, এবং এই দুইটাই কিন্তু দুইটা ডিএনএ পলিমার। এটা একটা পলিনিউক্লিওটাইড চেইন, এটা একটা পলিনিউক্লিওটাইড চেইন। এখান থেকে আরো দুইটা পলিনিউক্লিওটাইড চেইন ক্রিয়েট করতে গেলে পলিমারেজ এনজাইম লাগে। তো ডিএনএ পলিমারেজ এনজাইম 1, ডিএনএ পলিমারেজ এনজাইম 2, ডিএনএ পলিমারেজ এনজাইম 3, এরকম কতগুলো পলিমারেজ এনজাইম আছে, যে এনজাইম গুলোর সহায়তায় এই যেখানে প্যাচ খুলে যায়, প্যাচ খুলে যাওয়ার কারণ কি, যে পলিনিউক্লিওটাইড চেইনে এখানে অ্যাডিনিন থাকলে তার অল্টারনেট এখানে থাইমিন থাকবে, এখানে গুয়ানিন থাকলে এখানে তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা সাইটোসিন থাকবে। এখানে দুইটা পলিনিউক্লিওটাইড চেইন পরস্পর টুইস্টেড বা পেঁচিয়ে থাকে এবং তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড দ্বারা তারা যুক্ত থাকে। এখানেও ছিল, এখানে অ্যাডিনিন যদি থাকে তাহলে এই পাশে থাইমিন ছিল এবং তারা যুক্ত ছিল যে না তা না। কিন্তু যুক্ত থাকার পরে হেলিকেস নামক এনজাইম কি করছে, এই হেলিক্স গুলোকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এখানে গুয়ানিন ছিল, এখানে সাইটোসিন ছিল, এরা কিন্তু ছিল যে না তা না। কিন্তু হেলিকেস এনজাইম কি করেছে, এই যে বন্ধন এখানে সম্পূর্ণ ছিল, এই বন্ধনগুলো যে সম্পূর্ণ ছিল, এই দুইটা হেলিক্সকে বিচ্ছিন্ন করার জন্য হেলিকেস এনজাইম কি করছে, এখানে কেটে দিয়েছে, বিচ্ছিন্ন করে দিয়েছে, যার কারণে দুইটা স্ট্র্যান্ড পরস্পর থেকে আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার কারণে এই দুইটা স্ট্র্যান্ড, এই দুইটা টেমপ্লেট, আমরা বাংলায় বলি ছাঁচ, টেমপ্লেট হয়ে গেছে। টেমপ্লেট পিঠা বানাতে গেলে দেখা যায় যেরকম আমরা একটা নকশা, সেই নকশার মধ্যে যেটা দিয়ে আমি পিঠা বানাবো, সেটার মধ্যে একটা প্রেস করলে, এরকম চাপ দিলে
নকশার যে ছাপটা সেই ছাপটা এই পিঠার মধ্যে চলে আসে। দেখতে ওই ছাঁচটা বা টেমপ্লেটটা পিঠার মতোই লাগে, একই রকম দেখতে, মানে একই নকশা তৈরি হয়। তো এখানেও এই ডিএনএ এর মাদার হেলিক্স দুইটাকে বলা হয় দুইটা টেমপ্লেট। এই টেমপ্লেট কি করে, নতুন দুইটা হেলিক্স ক্রিয়েট করে। এখানে একটা হেলিক্স তৈরি হবে, মাদার হেলিক্স, এখানে একটা মাদার হেলিক্স তৈরি হবে। এখন এই যে দুইটা মাদার হেলিক্স তৈরি হবে, এই দুইটা মাদার হেলিক্স তৈরি হওয়ার জন্য এই মাস্টার হেলিক্স যে দুইটা আছে, এই দুইটা মাস্টার হেলিক্সকে তারা কি করবে, হুবহু টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করবে। ব্যবহার করতে গেলে এইটা যদি আমার 3 ডিরেকশনাল একটা স্ট্র্যান্ড হয়, তাহলে এটার এই প্রান্তে আমি ধরে নিব 5 আছে, 5। তাহলে নতুনটা যেটা হলো রেড, যেটা হলো এই রেড এর ক্ষেত্রে এই পাশে হবে 3 আর এই পাশে হবে 5, আর এটার উল্টাটা এই পাশে হবে 3, এই পাশে হবে 5। অর্থাৎ এই যে নিউলি ক্রিয়েটেড দুইটা স্ট্র্যান্ড, এই দুইটার জন্য যে তৈরি হবে সেটা কিন্তু কি হবে, অ্যান্টি প্যারালাল, এবং সেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি বেস। কমপ্লিমেন্টারি বেস কি, যেমন মাস্টার মলিকুলে এখানে যদি অ্যাডিনিন থাকে, অ্যাডিনিন, তাহলে এখানে দুই বন্ধন বা দুইটা হাইড্রোজেন বন্ড ছিল, তাহলে নতুন যে হেলিক্স থাকে এই নতুন হেলিক্সের এখানে থাইমিন ক্রিয়েট হবে, থাইমিন। এবং এই থাইমিন ক্রিয়েট হওয়ার কারণে এরা কি হবে, আবার বন্ডিং তাদের মধ্যে আসবে, এইভাবে এই নতুনটা তৈরি হবে। অর্থাৎ নতুন যে হেলিক্সটা তৈরি হবে, নতুন যে নিউলি ক্রিয়েটেড হেলিক্স that is pairing with mother helix or master helix, then they create a DNA and another DNA. এইভাবে দুইটা ডিএনএ হেলিক্স তৈরি হবে। হওয়ার পরে এরা কি করবে, এদের মধ্যে যে কমপ্লিমেন্টারি বেস, অর্থাৎ অ্যাডেনিন থাকলে এখানে থাইমিন, এখানে সাইটোসিন থাকলে গুয়ানিন, এইভাবে তারা আবার পেয়ার হবে। পেয়ার হয়ে তারা কি হবে, আলটিমেটলি এই পেজটা আস্তে আস্তে সামনের দিকে আসতে থাকবে। সামনের দিকে কিভাবে আসবে স্যার, এই প্যাচ এখান থেকে খুলতে থাকবে। যত এটা ইলংগেটেড হবে, এটা দেখা যাবে যে আস্তে 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 এই পুরোটাই একটা একটা পুরো প্যাচটাই আস্তে আস্তে খুলে এখানে এসে সংযুক্ত হয়েছে। এই প্যাচটা খুলে এখানে এসে সংযুক্ত হয়েছে। কেন এরকম হলো স্যার, কারণ আমরা দেখিয়েছি যে ওই পাশ থেকে প্যাচ খুলে আসছে, ওই পাশ থেকে প্যাচ যখন খুলে গেছে তখন এই মাস্টার হেলিক্স বা মাস্টার মলিকুলটা এইভাবে ইলংগেটেড হয়েছে, এই পাশে চলে আসছে। আর এটার যে নিউলি ক্রিয়েটেড ডাবল হেলিক্স, তারাও কি করছে, আস্তে আস্তে একজন এই দিক থেকে এই দিকে, একটা এই দিক থেকে চলে গেছে ওইদিকে, আর একটা ওদিক থেকে এই দিকে চলে আসছে। অর্থাৎ এই যে ডাবল হেলিক্স এখানে ডাবল ডাবল, অর্থাৎ এখানে কি তারা আরো ডাবল হয়ে গেল। অর্থাৎ একটা ডিএনএ আলটিমেটলি কি হবে, ফাইনালি একটা ডিএনএ দুইটা ডিএনএ তে ম্যাচিং হবে। এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের মেইন কনসেপ্ট। তবে একটা বিষয় তোমাদের হয়তো প্যাচ লাগবে, একটু ঝামেলা হবে, সেটা কি, সেটা হচ্ছে আমি ডিরেকশনটা মুছে দিলাম। ডিরেকশনটা কেন মুছে দিলাম, ধরো মাস্টার হেলিক্সের এই হেলিক্সটা এটা ছিল 5 ডিরেকশন, তাহলে মাস্টার হেলিক্সের এইটা কি ডিরেকশন ছিল, এটা ছিল 3 ডিরেকশন। আর মাস্টার হেলিক্সের এই পাশে এই অল্টারনেট, এইটা ছিল 3 ডিরেকশন আর এইটা ছিল 5 ডিরেকশন। তাহলে এই যে নতুন যে দুইটা হেলিক্স তৈরি হলো, দুইটা নিউলি ক্রিয়েটেড হেলিক্স তৈরি হলো, তাদের ডিরেকশনটা তো অল্টারনেট করে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে খেয়াল করে দেখো, এই পাশে এটা চলে আসবে 3 ডিরেকশন আর এই পাশে এটা চলে আসবে 5 ডিরেকশন। তাহলে এরা এখন কি হবে, অ্যান্টি প্যারালাল হবে। এখানে 3 মাদার আর এখানে হচ্ছে নিউলি ক্রিয়েটেড যেটা, সেটা হচ্ছে 5। কিন্তু যদি আমি চিন্তা করি যে এইটা একটা ডিএনএ, তাহলে অল্টারনেট ওই ডিএনএটার কি অবস্থা হবে, অল্টারনেট ডিএনএটা যেহেতু এই পাশে মাদার হেলিক্স 3 আছে, তাহলে এই পাশে হবে 5 আর এই পাশে হবে এটা 3। এই বিষয়টা একটু ঝামেলা আছে, সেই ঝামেলাটা এখন ক্লিয়ার করে দিচ্ছি। বই তো কিনতেই হবে, বই পড়তে হবে, বই পড়লে একটা সময় জানা যাবে, এক জায়গায় লেখা আছে যে নিউলি created or newly elongated DNA strand always elongated from 5 to 3 direction, from 5 to 3 direction। এরা বলে যে নতুন যে হেলিক্সটা elongated হয়, নতুন হেলিক্স সর্বদাই 5 থেকে 3 দিকে elongated হয়। তাহলে নতুন হেলিক্স হচ্ছে আমার এইটা, এই যে এটা হচ্ছে আমার নতুন হেলিক্স, নিউ হেলিক্স।
তাহলে এই নিউ হেলিক্সটা সর্বদাই কি হবে 5 থেকে 3 দিকে ইলংগেটেড হবে। তাহলে এটার শুরুটা হবে রেপ্লিকেশনটা শুরু হবে এখান থেকে রেপ্লিকেশনটা শুরু হয়ে 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 আস্তে 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 ওই দিকে যাবে। আর এইটার রেপ্লিকেশনটা কিন্তু এই পাশে হচ্ছে আমার 5, এটা হচ্ছে আমার 5। তাহলে এইটার রেপ্লিকেশনটা এখান থেকে শুরু হয়ে আস্তে 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 এই পাশে আসবে। অর্থাৎ একটা আরেকটার বিপরীত দিক থেকে কিন্তু রেপ্লিকেশন স্টার্ট হবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে স্যার এটা তো আপনি প্যাচ পুরোটা খুলে দিয়েছেন, এই কারণে এটা বুঝতে আমার সুবিধা হচ্ছে। যখন এটা পেঁচানো ছিল, যখন একটু সামনে খোলা ছিল আর এই পাশটা যখন পেঁচানো ছিল তখন কি হয়েছিল? তখনও তাই হয়েছিল, রেপ্লিকেশনটা এই নিউ স্ট্যান্ডটা এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হয়ে আস্তে 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 ওইদিকে অগ্রসর হয়েছে। অর্থাৎ এটা রেপ্লিকেশন ডিরেকশন। তোমাদের বইটা দেখবে রেপ্লিকেশন ডিরেকশন অলওয়েজ 5 to 3 এভাবে লেখা আছে। রেপ্লিকেশনটা একটা ভিতর থেকে হয় আর একটা বাইরের থেকে হয়। অর্থাৎ আমি যদি একটা দরজা দিয়ে বাইরে যেতে চাই ঘর থেকে, তাহলে আমি একজন ভিতর থেকে বাইরে যাব, আবার ওই একই দরজা ব্যবহার করে কিন্তু আরেকজন বাইরে থেকে ভিতরে ঢুকবে। এখন যদি বিষয়টা এমন হয় যে একজন যাবে এবং আরেকজন আসবে, একই ব্যক্তি কিন্তু যাবে না, একই ব্যক্তি যাবে, একই ব্যক্তি সে চলেই গেল, আরেক ব্যক্তি সে আসবে, তাহলে দুইজনের ডিরেকশন কিন্তু ভিন্ন। তো যেটা ভিতর থেকে অনুলিপন হবে, এই যে ভেতর থেকে যেটা রেপ্লিকেশন স্টার্ট হবে, সেটা কিন্তু নির্ধারিত একটা এরিয়ার মধ্যে হবে, হওয়ার পরে এটা কিন্তু থেমে গেল, স্টপড। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে কেন স্টপ? এটা স্টপ কেন? কারণ তুমি কিন্তু জানো যে এই জায়গাটুকু কিন্তু সম্পূর্ণ পেঁচানো ছিল, আগে কি ছিল, এই জায়গাটুকু সম্পূর্ণ তারা টুইস্টেড ছিল, তারা কিন্তু খোলা ছিল না। আর এটা যখন ভিতর থেকে স্টার্ট হয়েছে, তাহলে ভিতর থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত বা এই পর্যন্ত হবে, কথার কথা এই পর্যন্ত রেপ্লিকেশন হবে। তারপরে যখন আবার পরের সেগমেন্টটা খুলবে, তখন আবার ধরো এতটুকু খুলবে, এখান থেকে আবার রেপ্লিকেশন হবে, হয়ে এতটুকু হবে। অর্থাৎ এই রেপ্লিকেশনকে আমরা বলি সেগমেন্টেড রেপ্লিকেশন, কন্টিনিউয়াস রেপ্লিকেশন না। কিন্তু ওই পাশে, এই পাশে কিন্তু ভিন্ন। এই পাশে রেপ্লিকেশনটা কিন্তু বাইরের খোলা প্রান্ত থেকে ঢুকতেছে। এক ব্যক্তি ঘরের ভিতরে ঢুকে যাবে, বাইরে থেকে সে একেবারে ঘরে ডাইরেক্ট ঢুকেই যাবে, ঘরে ঢুকে এক রুম থেকে আরেক রুমে যাইতেই পারবে, যেখানে যেখানে দরজা খোলা আছে সে ডাইরেক্ট চলতে থাকবে। তাহলে এখান থেকে যখন প্যাচ খুলবে তখন কিন্তু এটাকে আমরা বলি নন স্টপ রেপ্লিকেশন। অর্থাৎ এটাকে আমরা বলি কন্টিনিউয়াস রেপ্লিকেশন। অর্থাৎ প্যাচ খুলতে থাকবে, এই প্যাচ খোলার সাথে সাথে এটা খালি ইলংগেটেড হবে, এই চেনটা ইলংগেটেড হবে। এই জন্য এটাকে আমরা বলি নন স্টপ রেপ্লিকেশন বা কন্টিনিউয়াস রেপ্লিকেশন। তাহলে সামারি কি দাঁড়াইলো? সামারি এটাই দাঁড়াইলো যে newly created DNA strand always elongated from 5 to 3 direction, and that's why one strand which is called এই স্ট্র্যান্ডটাকে আমরা বলি হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ডকে আমরা বলি লেজিটেমেসি, অর্থাৎ ধীরে যায়, ভেঙে ভেঙে যায়। আর যখন নাকি এই যে কন্টিনিউয়াস স্ট্যান্ড, যেটা নাকি একেবারে একসাথে টানা রেপ্লিকেশন হয়ে ইলংগেটেড হয়, এটাকে আমরা বলি লিডিং স্ট্র্যান্ড। ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে একটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড আর একটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। তো এই ল্যাগিং এবং লিডিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা আমরা আরেকটা টপিকস এর মধ্যে পড়ি, সেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। লিডিং আর ল্যাগিংটা আমরা এখানে বলি না, আমরা এখানে বলি কি, একজন জাপানি সায়েন্টিস্ট তিনি এই জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করছেন যে ডিএনএর যে জায়গায় নিরবিচ্ছিন্ন ভাবে রেপ্লিকেশন হয় না, অর্থাৎ থেমে থেমে হয়, খন্ড খন্ড হয়, এই খন্ড বা সেগমেন্ট গুলোকে বিজ্ঞানী ওকাজাকি, তোমাদের বইটা দেখবে লেখা আছে, বিজ্ঞানী ওকাজাকি তার নিজের নাম অনুসারে বলেন ওকাজাকি সেগমেন্ট। এই ওকাজাকি সেগমেন্ট বা ওকাজাকি পার্ট গুলো যখন রেপ্লিকেটেড হয়, তখন এরা সম্পূর্ণটা হওয়ার পর একত্রিত হয়, আবার এটা একটা লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত হয়। এভাবে পার্ট বাই পার্ট রেপ্লিকেটেড হয় এবং পরে কি হয়, এরা সংযুক্ত হয়। যেমন এখানে একবার সংযুক্ত হয়েছে, এখানে একবার সংযুক্ত হয়েছে, এই জন্য এটাকে আমরা বলি ওকাজাকি স্ট্যান্ড। কিন্তু অন্য জায়গায়, অর্থাৎ এই মাস্টার মলিকুলের অল্টারনেট ডিএনএ যেটা, সেটা কিন্তু আর ওকাজাকি স্ট্যান্ড না, এটা কিন্তু একদম যুগপৎ, এটাকে আমরা বলি আমরা কন্টিনিউয়াস রেপ্লিকেটেড হয়। এই হচ্ছে
এই রেপ্লিকেশনের হিডেন টপিকস, যেটা তোমরা বুঝবে না নিজে পড়ে আমি একটু বুঝাই দিলাম। আচ্ছা, এরপরে যেটা ল্যাগিং স্ট্র্যান্ড আর লিডিং স্ট্র্যান্ডের কথা বলছি, সেটা একটু এখন দেখো। আমরা জানি যে দ্য প্রসেস ফ্রম হোয়ার mRNA ইজ ক্রিয়েটেড ফ্রম ডিএনএ, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে একটা ডিএনএ, ধরো এটা একটা ডিএনএ, আমরা জানি যে ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স। ডিএনএ কি সিঙ্গেল হেলিক্স না ডাবল হেলিক্স? ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স। ধরো এটা একটা ডিএনএ, ধরো এটা বেস ভাবে আছে, বেস, প্রত্যেকটা বেসের সাথে প্রত্যেকটা বেস সংযুক্ত আছে, এটা একটা ডিএনএ। কিন্তু আমরা জানি আরএনএ কি সিঙ্গেল হেলিক্স, আরএনএ কিন্তু ডাবল হেলিক্স না, আরএনএ হচ্ছে সিঙ্গেল হেলিক্স। এখন এই যে ডিএনএ ডাবল হেলিক্স আর আরএনএ হচ্ছে সিঙ্গেল হেলিক্স, তোমরা তোমাদের বইতে আমি ডিএনএ পর্যন্ত পড়িয়ে থামিয়ে দিয়েছিলাম এবং একটু আলোচনা একদিন করেছিলাম যে আরএনএ কি। আরএনএও কিন্তু একই ধরনের জিনিস, ডিএনএ আরএনএ এর মধ্যে কিন্তু মৌলিক পার্থক্য একটা জায়গায়, সেটা তোমরা জানো 9 10 এ পড়ে আসছো যে আরএনএ এর একটা নাইট্রোজেনাস বেস আছে যেটাকে আমরা বলি ইউরাসিল, যেটা ডিএনএ এর মধ্যে থায়ামিন, আরএনএ এর ক্ষেত্রে সেটা ইউরাসিল। আর আরএনএ সম্পর্কে তোমাদের বইতে আরএনএ কয়েকটি স্ট্রাকচার দেওয়া আছে। আরএনএ 5 প্রকারের, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। আরআরএনএ কে বলা হয় রাইবোজোমাল আরএনএ, এমআরএনএ কে বলা হয় মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ কে বলা হয় ট্রান্সফার আরএনএ। এছাড়াও এখানে আরো দুইটা আরএনএ আছে, একটাকে আমরা বলি মাইনর আরএনএ, আরেকটাকে আমরা বলি জেনেটিক্যাল আরএনএ। সেটা তোমরা নিজেরা পড়ে একটু বুঝতে পারবে। কিন্তু এই যে 5 প্রকারের যে আরএনএ আছে, 5 প্রকারের আরএনএ এর একটা আরএনএ সম্পর্কে তোমার ডিটেইলস জানতে হবে, সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। মেসেজ যে আদান প্রদান করে, ধরো এটা সেই মেসেঞ্জার আরএনএ, এখানে অনেকগুলো নাইট্রোজেনাস বেস আছে। এখন এই মেসেঞ্জার আরএনএটা কিভাবে ডিএনএ থেকে তৈরি হয়, এই যে প্রক্রিয়ায় mRNA is created from DNA, that those process or that process is mentioned ট্রান্সক্রিপশন। এই প্রক্রিয়াটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রসেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসেস। ট্রান্সক্রিপশনের মধ্যে কি হয়, আমি একটু আগে বলছি যে ডিএনএ, যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় তখন দেখা যায় যে ল্যাগিং এবং লিডিং স্ট্র্যান্ড নামে দুটো স্ট্র্যান্ড থাকে। আর ট্রান্সক্রিপশন যখন হয় তখন আমরা দেখি যেহেতু এটা এমআরএনএ, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড। ডিএনএ আরএনএ এর আরেকটা মেজর পার্থক্য, ডিএনএ হচ্ছে সিঙ্গেল হেলিক্স, সিঙ্গেল পলিমার, আর ডিএনএ হচ্ছে ডাবল পলিমার, অর্থাৎ দুইটা পলিনিউক্লিওটাইড। আর আরএনএ হচ্ছে এমআরএনএ হোক আর টিআরএনএ হোক, এরা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড, সিঙ্গেল পলিমার। তাহলে এই যে ডাবল পলিমার থেকে সিঙ্গেল পলিমার ফটোকপি হবে, ডিএনএ থেকে ডিএনএ ম্যানুফ্যাকচারিং যা, ডিএনএ থেকে আরএনএ ম্যানুফ্যাকচারিং একই প্রসেস, খালি পার্থক্য হচ্ছে ডিএনএ এর মধ্যে থাকে ডাবল হেলিক্স, এই একটা, আর আরএনএ এর মধ্যে ওয়ান এন্ড অনলি ওয়ান হেলিক্স। তাহলে অনেকের মনে প্রশ্ন জাগবে যে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হবে বা ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হবে, তখন এই দুইটা হেলিক্সের কোনটাকে সে কপি করবে? এটাকে কপি করবে নাকি এটাকে কপি করবে? এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এবং আরএনএটা সবসময় এই যে আমি যেভাবে দেখিয়েছি, এই পাশে 5 স্ট্র্যান্ড, এই পাশে 3, অর্থাৎ আরএনএটা সবসময় 5 থেকে 3 ডিরেকশনে থাকে। তাহলে আরএনএটা যদি 5 থেকে 3 ডিরেকশনে থাকে, তাহলে আমরা জানি যে ডিএনএ থেকে ডিএনএ যখন হয় তখনও দেখছি অ্যান্টিকোডন কমপ্লিমেন্টারি বেস দিয়ে তৈরি হয়, অর্থাৎ ডিএনএ এর মাস্টার মলিকিউল যেটা 3 থেকে 5 থাকে সেইটাকে কপি করে 5 to 3 তৈরি হয়। আর ডিএনএ আরএনএ যেহেতু ক্যারেক্টারের মধ্যে মিল আছে, সুতরাং আমরা বলবো এই স্ট্র্যান্ডটা না, এই যে 3 থেকে 5 যে স্ট্র্যান্ড আছে সেই স্ট্র্যান্ডটাকে সে কপি করে, তাহলে এটা এন্টি বেস প্যারালাল কমপ্লিমেন্টারি হয়। এন্টি বেস প্যারালাল কমপ্লিমেন্টারি হতে গেলে তাকে 3 থেকে 5 ডিরেকশনে যে স্ট্র্যান্ডটা আছে সেটাকে যদি সে কপি করে, তাহলে এটা অল্টারনেট এন্টি বেস প্যারালাল ডিরেকশন কমপ্লিমেন্টারি বেস দিয়ে হয়। এটা আছে 3 থেকে 5, তাহলে নিউলিটা হবে 5 থেকে 3। এখন এই প্রসেসটা কিভাবে হয়, এই প্রসেসটা সম্পর্কে একটু সংক্ষেপে বুঝাই। ডিএনএ থেকে ডিএনএ আমরা একটু আগে দেখলাম, এখন ডিএনএ থেকে এমআরএনএ কিভাবে তৈরি হয় তোমাদের বইতে, সবার বইতেই দেওয়া আছে, তবে যে বইগুলো তোমাদের কাছে আছে সেগুলো ইংলিশ ভার্সনের বই, ওখানে অত ডিটেইলস নাই, বাংলা ভার্সনের বইতে ডিটেইলস দেওয়া আছে, একটু দেখো। ধরো এটা একটা ডিএনএ,
ধরো সে এখন আমি কি করছি, আগের ছবির মতোই কিন্তু একটা ছবি আছে, সেম পিকচার, কিন্তু আমি মাঝখানে এতটুকু জায়গা প্যাচ করিয়ে দিয়েছি। এটা একটা ডিএনএ মাস্টার মলিকুল। এই ডিএনএ ধরো এটা হচ্ছে 5 ডিরেকশন, এটার উপর দিয়ে তুমি হাত দিয়ে আস্তে আস্তে অগ্রসর হও। এটা হচ্ছে 3 ডিরেকশন, আর এটা হচ্ছে 5 ডিরেকশন, এটা হচ্ছে 3 ডিরেকশন। এটা হচ্ছে একটা মাস্টার মলিকুল। এখন এই মাস্টার মলিকুলের মধ্যে আমি কি বলছি, যেটা নাকি 3 থেকে 5 ডিরেকশনে আছে সেটাকে কপি করে একটা নতুন এমআরএনএ তৈরি হবে। তাহলে 5 থেকে 3 না, 3 থেকে 5 যেটা আছে একটু দেখো, 3 থেকে 5 আছে কোনটা, এই যে এটা আছে, খেয়াল করো এটা কোথায় গেছে দেখো, এই যে এটা নিচ দিয়ে এখান থেকে এটা এখানে যে এখানে এটা 5 ডিরেকশনে শেষ হয়েছে। তাহলে এই নিচেরটা হচ্ছে আমার টেমপ্লেট, যেটা আমরা ডিএনএ এর ক্ষেত্রে ডিএনএ টেমপ্লেট ইউজ করছি, আরএনএ এর ক্ষেত্রে আমরা ডিএনএ টেমপ্লেট ব্যবহার করব। তাহলে রেপ্লিকেশনটা কিভাবে হবে, সরি ট্রান্সক্রিপশনটা কিভাবে হবে, ট্রান্সক্রিপশনটা ঠিক একই ভাবে হবে, অর্থাৎ এখান থেকে একটা প্রাইমার দিয়ে এই জায়গা থেকে একটা নিউলি নতুন একটা সিঙ্গেল স্ট্র্যান্ড এমআরএনএ তৈরি হবে। এই যে তৈরি হচ্ছে ইলংগেটেড হচ্ছে, তৈরি হচ্ছে ইলংগেটেড হচ্ছে, এবং এই দিকটাকে হবে 5, আর এটা নতুন যেটা ইলংগেটেড হচ্ছে এটা হবে 3। এটা আস্তে 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 সামনের দিকে অগ্রসর হবে। যে স্যার এটা কিভাবে চলতে থাকবে, এটা চলার ক্ষেত্রে খুব মজা আছে। কি মজা আছে, যেমন আমি এই টোটাল ডিএনএ এর মধ্যে একটা জায়গায় কি করছি, এখানে তাদের ডিএনএ ডাবল হেলিক্সকে ভেঙে তাদের প্যাচ খুলে দুইটাকে আলাদা করছি। ট্রান্সক্রিপশন প্রসেসটা রেপ্লিকেশনের ক্ষেত্রে হয় একই সাথে যুগপৎ অনেক জায়গায়। একটা ডিএনএ লেন্থ আমরা জানি না, এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না একটা ডিএনএ আলটিমেট লেন্থ কতটুকু। ক্রোমোজোমের লেন্থ আবিষ্কার করলেও ডিএনএ লেন্থ আবিষ্কার করতে পারে নাই, কারণ আমরা জানি ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ বা ক্রোমাটিন সূত্র থাকে সেগুলো হেটারো এবং ইউ থাকে, এবং এগুলো অনেক জায়গায় খুব বেশি পেঁচানো থাকে, কোনো জায়গায় কম পেঁচানো থাকে, এবং আলটিমেট প্যাচের দৈর্ঘ্য লেন্থ কিছুই জানা যায় নাই। তবে সম্ভাব্য ডিএনএ শুধু মলিকুলার ডিএনএ একটা 10টা বেজের আমরা একটা লেন্থ জানি যে 34 অ্যাংস্ট্রম হচ্ছে ডিএনএ লেন্থ, কিন্তু আলটিমেটলি এরকম কত 34 অ্যাংস্ট্রম দিয়ে একটা ক্রোমোজোমের ডিএনএ লেন্থ আছে এটা আমরা কেউ জানি না। তো এখন যে জিনিসটা জানা দরকার যে এই প্যাচ যেমন ওইখানে খুলতে পারে, এখানেও খুলতে পারে, বিভিন্ন জায়গায় এটা খুলতে পারে, খুলে আস্তে আস্তে একটা আরএনএ তৈরি হয়। তো যখন তৈরি হতে থাকে তখন বিষয়টা অনেকটা এমন হয় যে এখানে দুইটা ডিএনএ মাস্টার মলিকুল আছে, এই মাস্টার মলিকুলটা আগের মতোই আছে, কোনো পরিবর্তন নাই। একটা সময় মাস্টার মলিকুলটা কি হয়েছে, তার যে হেলিক্স আছে সেই হেলিক্সটা মাস্টার মলিকুলটা যেভাবে ছিল সেভাবেই আছে, কারণ এখানে তার ডিএনএ থেকে ডিএনএ হবে না, কিন্তু মাঝখান থেকে এই যে এখানে যেটা ম্যানুফ্যাকচারিং হয়েছিল, এই ম্যানুফ্যাকচারিং যে আরএনএটা আছে সেই আরএনএটা স্ট্র্যান্ড থেকে এখান থেকে বের হয়ে চলে আসছে, এবং বের হয়ে চলে এসে একটা সময় কি হবে, সে ফাইনালি কি হবে, ফাইনালি সে বিচ্ছিন্ন হয়ে আসবে, ডিএনএ থেকে সে বেরিয়ে আসবে, বেরিয়ে আসলে কি হবে, সে একটা সিঙ্গেল এমআরএনএ তৈরি হবে, অর্থাৎ সে আলাদা একটা সত্তা হিসেবে ডিএনএ থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ বা যে কোনো আরএনএ তৈরির প্রসেস একই প্রসেস, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রসেসটা একই রকম প্রসেস, অর্থাৎ সেখানে পার্থক্য একটাই, ডিএনএ থেকে ডিএনএ তৈরির ক্ষেত্রে ডিএনএ ডাবল হেলিক্সের দুইটাই কি হয়, তার নতুন বা নিউলি ক্রিয়েটেড হেলিক্সের সাথে জয়েন্ট হয়, কেননা সেখানে লাগে দুইটা, আর এখানে লাগে কয়টা, একটা, এবং ডিএনএটা থেকেই যায়, কারণ ডিএনএ এক জিনিস, আরএনএ আরেক জিনিস, ভিন্ন জিনিস। এই জন্য ডিএনএ রেপ্লিকেশন থেকে ডিএনএ আর ডিএনএ ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, যে এমআরএনএটা সিঙ্গেল হেলিক্স। এইভাবে ডিএনএ যতটুকু লেন্থ এমআরএনএ এর ততটুকু লেন্থ থাকে, কিন্তু তারা আইসোলেট হয়ে যায়। আর এই যে ডিএনএ ইনফরমেশন সে কপি করে নিয়ে আসতো, এর মাধ্যমে সে মেসেজ থ্রো করে, এবং নিউক্লিয়াস থেকে আলটিমেটলি আমরা জানি যে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, ক্রোমোজোম থাকে। তো ক্রোমোজোম না থেকে আমরা যদি চিন্তা করি এটার ভিতরে ডিএনএ আছে, তাহলে এই ডিএনএ থেকে কি হবে, আলটিমেটলি যত ডিএনএ আছে সব ডিএনএ থেকেই যদি এরকম এমআরএনএ তৈরি হয়, ছোট 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 এমআরএনএ তৈরি হয়, এই রেড গুলো ধরো এমআরএনএ, এই এমআরএনএ গুলো মেসেজ, এই মেসেজ গুলো এই ডিএনএ পোর্ট দিয়ে আস্তে করে সেলের ভিতরে বাইরে চলে আসে, সেলের বাইরে চলে আসে, এবং সেলের বাইরে যখন আসে তখন আরেকটা প্রসেস সম্পূর্ণ হয়। সেই প্রসেসটা কি স্যার,
নিউক্লিয়ার পোর্ট দিয়ে যখন নাকি এই মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ বাইরে বেরিয়ে আসে, ধরো একটা সেল, এটাই একটা সেল, নিউক্লিয়াস এখানে আছে, এখান থেকে ধরো কিছু ছোট ছোট মেসেঞ্জার আরএনএ, ডিএনএ থেকে এরকম ছোট ছোট কিছু মেসেঞ্জার আরএনএ বের হয়ে আসে, মেসেজ নিয়ে বের হয়ে আসে। এরা কি করে? এরা একটা মজার কাজ করে। কি কাজ? আমরা জানি যে সেলের মধ্যে অসংখ্য ছোট ছোট রাইবোজোম আছে, এবং রাইবোজোমের কি আছে? দুইটা সাব ইউনিট আছে। এই রাইবোজোমের সাব ইউনিট গুলো সব এসে একসাথে মিলে পলিরাইবোজোম তৈরি করে। রাইবোজোমের এই সাব ইউনিট গুলো একত্রিত হয়ে এসে এরকম পলিরাইবোজোম তৈরি করে, এবং তৈরি করার সাথে সাথে এই যে ছোট ছোট এমআরএনএ গুলো বেরিয়ে আসলো, এমআরএনএ গুলো যে বেরিয়ে আসলো, এই এমআরএনএ গুলো কি হয়? এখানে এসে এই রাইবোজোমের টেমপ্লেটের মধ্যে, অর্থাৎ রাইবোজোমের মধ্যে এসে এমআরএনএ গুলো জয়েন্ট হয়। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, যখনই নাকি এই এমআরএনএ গুলো এই রাইবোজোমকে একত্রিত করে, তখন আলটিমেটলি এটা হয়ে যায় একটা প্রোটিন সিনথেসিসের ওয়ার্ক বেঞ্চ, অর্থাৎ দে আর স্টার্টিং ফর প্রোটিন সিনথেসিস, যেটা আমরা রাইবোজোমের ক্লাসে বলছিলাম যে যখন রাইবোজোমের প্রোটিন সিনথেসিস হয় তখন সাব ইউনিট গুলো একত্রিত হয়, এবং এখানে মেসেঞ্জার আরএনএ এর ইনফরমেশন আসে ডিএনএ থেকে, নিউক্লিয়াসের ভেতর থেকে, ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ ট্রান্সক্রিপশন প্রসেসে এখানে রাইবোজোমের মধ্যে এসে বসে, এবং এখানে যে কোড গুলো প্রকাশিত হয়, এখানে অনেকগুলো কোড প্রকাশিত হয়, কোডন প্রকাশিত হয়। এই কোডন বা কোড গুলোই হচ্ছে জেনেটিক্যাল কোড। তোমাদের এই ফার্স্ট পেপারের একেবারে শেষ জায়গায় দেখো লেখা আছে একটা টপিক, জেনেটিক কোড। জেনেটিক কোড বা কোডন, এক বচনে সিঙ্গুলার নাম্বার আমরা বলি কোডন। এরকম 64 কোডনকে আমরা একত্রে বলি জেনেটিক কোড। কোডন হচ্ছে সিঙ্গুলার, 64 কোডন হয়। এই কোডন গুলো হয় মেসেঞ্জার আরএনএ এর বেস অনুযায়ী, অর্থাৎ এখানে যে বেস গুলো আসে সেই বেস গুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস। এবং এই রাইবোজোমের মধ্যে যে প্রসেসের মাধ্যমে এই প্রোটিন গুলো প্রসেস হয়, প্রোটিন গুলো সিনথেসিস হয়, সেই প্রোটিন সিনথেসিস প্রক্রিয়াকে আমরা বলি ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন আবার কি স্যার? খুব সহজ জিনিস। ট্রান্সলেশনের বাংলা কি? আমরা বলি না বঙ্গানুবাদ করো, ট্রান্সলেশন করো। কারণ আমরা দেখতেছি যে নিউক্লিয়াস থেকে কিছু তথ্য ডিএনএ কি করছে? সেন্ড করছে কোষের মধ্যে, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে। সাইটোপ্লাজমের মধ্যে এসে সেই এমআরএনএ গুলো যে কোডটা নিয়ে আসছে, সেই কোড অনুযায়ী রাইবোজোম কি করতেছে? প্রোটিন সিনথেসিস করতেছে। তাহলে যে প্রক্রিয়া রাইবোজোম এই মেসেঞ্জার আরএনএ এর ইনফরমেশন ডিএনএ থেকে এনে প্রোটিন সিনথেসিস করতেছে, তাকেই তো ট্রান্সলেশন বলে। তো এই ট্রান্সলেশন প্রসেস আমরা ডিটেইলস পড়াই না, জাস্ট একটু ধারণা দেই, ডেফিনেশনটা পড়াই। আরেকটা কথা বলছি, জেনেটিক কোডন। জেনেটিক কোডন কি? যে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসা মেসেঞ্জার আরএনএ বা ইনফরমেশন, মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার মানে ইনফরমেশন নিয়ে আসা আরএনএ ডিএনএ এর মেসেজটা নিয়ে রাইবোজোমের মধ্যে বসে। রাইবোজোমের মধ্যে বসে তার যে কোডন গুলো, অর্থাৎ রাইবোজোমের যে কোড, সেগুলো কি অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিনের জায়গায় থাকে ইউরাসিন, বিভিন্ন ধরনের কোড দেখবা বইয়ের মধ্যে লেখা আছে AUG। এটাকে বলা হয় ইনিশিয়েশন কোড। ইনিশিয়েশন কোড কি? একটা প্রোটিন সিনথেসিস যখন হয় তখন প্রথম একটা কোড যেটা প্রোটিন সিনথেসিসকে স্টার্ট করে, এটাকে আমরা বলি স্টার্টিং কোডন। A মানে অ্যাডিনিন, U মানে ইউরাসিন, G মানে গুয়ানিন, অর্থাৎ নাইট্রোজেনাস বেস সিকোয়েন্স। এভাবে তিনটা করে 64টা কিন্তু কোডন এখানে হয়। এবং 64টা কোডন যখন হয় তখন 3টা এবং 4টা, 3টা হলো এটাকে আমরা বলি টার্মিনেটিং কোডন। টার্মিনেটিং কোডন 3টাকে বলি টার্মিনেটিং কোডন, আর একটাকে বলি ইনিশিয়েশন কোডন। ইনিশিয়েশন কোডন কি করে? প্রোটিন সিনথেসিস শুরু করে। আর টার্মিনেটিং কোডন কি করে? প্রোটিন সিনথেসিসকে ডিক্লেয়ার করে যেটা শেষ। তাহলে এখান থেকে 4টা যদি বাদ দেই তাহলে কত থাকে? 60 থাকে, 60। তাহলে 60 কোডন মেক 20 অ্যামাইনো অ্যাসিড। কেননা 60 কে যদি তুমি 3 দিয়ে ভাগ দাও, একটা কোডন করতে গেলে 3টা নাইট্রোজেনাস বেস লাগে। তাহলে 3 দিয়ে যদি 60 কে ভাগ দাও তাহলে কত হয়? 3 20 60, অর্থাৎ 20টা অ্যামাইনো অ্যাসিড বা 20টা অ্যামাইনো অ্যাসিড কোডন মিলে একটা জেনেটিক কোডন তৈরি হয়, যেটাকে বলা হয় একটা প্রোটিন। অর্থাৎ 20টা অ্যামাইনো অ্যাসিড, যেটা 60টা জেনেটিক, 60টা নাইট্রোজেনাস বেসের পরস্পর সিকোয়েন্সের মাধ্যমে, যেমন AUG এটা একটা কোডন, এই কোডন দ্বারা একটা সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে
ইন্ডিকেট করে। এই অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা বলি মেথিওনিন। দেখবা বইয়ের মধ্যে একটা জেনেটিক কোডনের এরকম একটা ছক দেওয়া আছে, চার্ট দেওয়া আছে। এখানে 64 অ্যামাইনো অ্যাসিড কিভাবে 64 কোডন কিভাবে 20 অ্যামাইনো অ্যাসিড কে কাউন্টিং করে তার একটা লিস্ট দেওয়া আছে। এগুলো পরীক্ষায় আসে না, জাস্ট বেসিক জানার জন্য বললাম। আর এগুলোই পরবর্তীতে মলিকুলার বায়োলজি অনার্সে যারা পড়ে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তার বেসিক হচ্ছে এটাই। মোট কথা আজকের আলোচনায় আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে ডিএনএ থেকে ডিএনএ কিভাবে প্রসেস হয়, ডিএনএ থেকে কিভাবে এমআরএনএ বা আরএনএ প্রসেস হয়, যেটাকে আমরা ট্রান্সক্রিপশন বলি, এবং ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে এই পুরো প্রক্রিয়ার ফাইনালাইজেশন হয়, যেটাকে আমরা বলি প্রোটিন সিনথেসিস। আশা করি তোমাদের আলোচনা ভালো লেগেছে। একটু বই দেখো, বই কিনে ফেলো, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? গেছে বাংলাদেশের মতো? নো স্যার, হ্যাঁ বলো। এখন আপাতত নাই স্যার, এখন কোনো কোয়েশ্চেন নাই। তাহলে তোমরা একটু জেনেটিক কোডটা একটু দেখো, ওখানে যে চার্ট আছে, পাশাপাশি তোমরা ট্রান্সক্রিপশন প্রসেসটা দেওয়া আছে, অনেক ডিটেইলস, তো এত ডিটেইলস পড়া লাগবে না, বেসিকটা বুঝিয়ে দিয়েছি, আজকে পড়লে ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকো ইনশাআল্লাহ সবাই। স্যার রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিয়েন। জি দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ, গুড বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।